আপনাদের সবাইকে, দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে 9 মাস রক্তক্ষয়ী লড়াই শেষে বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জনের দিন। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া আমাদের এই প্রিয় বাংলাদেশ নিয়েই কথা বলবো আজ। আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত এবং মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রোকেয়া কবির। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা শুরুতেই বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপনের খবর জানাতে চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের সাথে। প্রথমে যাব চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। তার কাছে জানতে চাইব এবং দেখব যে বিজয়ের এই প্রথম প্রহরের কি অনুষ্ঠান সেখানে হচ্ছে। অনুপম, আপনি নিশ্চয় কেন্দ্রীয় শহীদ মিনারে, আপনি জানাবেন আমাদের সেখানকার এখন কর্মসূচি কি? বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। আপনারা এখন আমরা যদি পাশে দেখি চট্টগ্রাম শহীদ মিনারে সশ্রদ্ধ সালাম যেটি আছে শহীদদের প্রতি সেটি জানানো হচ্ছে। ইতিমধ্যে বিরগলে যে সুর সেই সুর বাজানো হচ্ছে। পাশাপাশি এখানে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আলম এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল নাসিরউদ্দিন, চট্টগ্রামের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা জানানোর জন্য আজ জেলা প্রশাসকের পক্ষ থেকে মানুষ এসেছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে শহীদ মিনারে আমরা যেমনটা বিকেল থেকে দেখছিলাম যে নিরাপত্তার কারণে কিন্তু ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ মিনার এখন এখানে মূলত যারা ভিআইপি রয়েছেন তারাই শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে আসলে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে হয়তো 12:20 নাগাদ এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া। সংযোগটি খুব পরিষ্কার ছিল না বলে আমরা আসলে চলে এলাম। আমরা অনুষ্ঠানের আসলে আমাদের সেখানকার যান্ত্রিক ত্রুটির কারণে দেখতে পেলাম না। আজ মহান বিজয় দিবস, দুজনেই আপনারা মুক্তিযোদ্ধা এবং আমরা কৃতজ্ঞ সবসময় আপনাদের কাছে, এবং আমাদের যে আনন্দ তার চেয়েও অনেক অনেক বেশি আনন্দিত নিশ্চয় আপনারা এই বিজয়ের দিনে। এবং আমরা এখন দেখতে পাই যে এখনকার বিজয় উদযাপন আসলে অন্যরকম। একদিকে যুদ্ধাপরাধী বিচারের রায় কার্যকর হচ্ছে, সব মিলিয়ে অনেক স্বস্তিদায়ক। স্বপন দা, আপনার কাছে প্রথমেই যাই যে 43 বছরের বাংলাদেশ, মুক্তিযোদ্ধা স্বপন দাশগুপ্ত এবং আজকের বিজয় দিবস, সব মিলিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। 43 বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই সময় আমি ডিগ্রির ছাত্র। আমি হরগঙ্গা কলেজে বিএ পড়ি, তখন আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। আর আজকে 43 বছর পরের ঘটনা। ওই মুক্তিযুদ্ধের সময়ে আমি এই সাংবাদিক হব এটা কোনো সময় আমি চিন্তাও করি নাই। আমার বাবা শিক্ষক ছিলেন। আমার ধারণা ছিল বা আমার মানে কল্পনা ছিল যে আমিও শিক্ষক হব। এই শিক্ষক পেশাটা আমি খুব ভালোবাসি। আমি মনে করেছি যে আমিও বাবার মতো শিক্ষক হব। কিন্তু 71 সালে আমার জীবনের গতি পরিবর্তন করে দিল। সেটা হচ্ছে যে 71 সালে আমরা যখন কলেজে পাক বাহিনী 26শে মার্চের পরে আর ওইখানে থাকতে পারলাম না হরগঙ্গা কলেজে, তখন আমরা বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে গেলাম। গ্রামের বাড়িতে গিয়ে আমরা কয়েক বন্ধু মিলে হাতে লিখে পত্রিকা বের করলাম। ওই বিবিসির খবর হতো, সেই খবরগুলো লিখতাম। তারপর ওই স্বাধীন বাংলা তখনও ওইভাবে শুরু হয় নাই, আমরা তখনও শুনতে পাই নাই। তো পরবর্তীকালে ওগুলো লিখতাম। এরকম করে আমরা এপ্রিল পর্যন্ত ওই পত্রিকা বের করলাম। ওই পত্রিকাগুলো 10-12টা কপি বের করতাম এবং বিভিন্ন জায়গায় সেটে দিতাম হাতে লিখে। এই পত্রিকাটাই আবার আমরা স্বাধীনতার মানে শেষ লগ্নে আমাদের মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। উনি বললেন যে পত্রিকা, আমরা যখন অনুমতি নিতে গেলাম উনি বললেন যে হ্যাঁ অনুমতি দিলাম, তোমরা পত্রিকা বের করতে পারো, তো একটা মেশিন দিয়ে বের করলে ভালো হয়। তা আমরা তো মেশিন বুঝতাম না,
তা আমাদের ধারণা ছিল টেটল মেশিন হচ্ছে মানে কোনো আওয়াজ টাওয়াজ হবে না, কিন্তু টেটল মেশিন যে এত আওয়াজ হয়। ইসাপুরা, আমাদের সিরাজ দীঘার একটা জায়গা আছে ইসাপুরা, মুন্সিগঞ্জে। সেই ইসাপুরায় বেদনা শান্তি প্রেস ছিল একটা, খুব সুন্দর সিমসাম প্রেস। কিন্তু আমরা গেলাম ওই প্রেসটাকে নিয়ে আসতে, তুলে নিয়ে আসবো, কিন্তু প্রেসটা নিয়ে আনতে গিয়ে দেখলাম যে প্রেসটার যে আওয়াজ, সেই আওয়াজ তো চারপাশের মানুষ শুনে যাবে যে কোত্থেকে বেরোচ্ছে, কি হচ্ছে, সব জানে যাবে। তো এইটা দিয়ে তো বের করা যাবে না। তখন আমরা মনে করলাম যে সাইক্লোস্টাইল মেশিন দিয়ে বের করি। হরগঙ্গা কলেজের তখন মুক্তিযোদ্ধাদের ঘাঁটি না, তখন হলো পাক বাহিনীর ঘাঁটি হরগঙ্গা কলেজ। মুন্সিগঞ্জে আমরা দেখলাম যে এভি যে গার্লস স্কুল ছিল তখন, একটা বড় গার্লস স্কুল, সেই গার্লস স্কুলটার থেকে আমরা যদি সাইক্লোস্টাইল মেশিনটা আনতে পারি তাহলে আমরা ওইটা দিয়ে বের করতে পারবো। এটা ছিল আমাদের প্রথম পরিকল্পনা। আমরা ওই মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল আলম সাইদের সাথে যোগাযোগ করলাম এবং আমরা অপারেশনে গেলাম। ওই কতগুলো ঢুলা শাক ঠাক নিয়ে লুঙ্গি পরে, আমার তখন 9 মাসে আমার কিন্তু দাড়ি ছিল, পাঞ্জাবি পরতাম, লুঙ্গি পরতাম আর দাড়ি ছিল। তো সেই দাড়ি আছে, আরেকজন আমার সাথে ছিল, তাকে নিয়ে গেলাম। দুইজন আমরা, ও ছিল খুব মানে বলিষ্ঠ, কারণ ওই মেশিনটা কতটুকু ওজন হবে তাও তো জানি না, ওই মেশিনটা যে নিয়ে আসতে হবে ওই মেশিনের ওজন জানি না, কিচ্ছু জানি না। তারপর আমরা ওই মেশিনটা আনতে গিয়ে দেখলাম দুটো মেশিন আছে পাশাপাশি, একটা হচ্ছে সাইক্লোস্টাইল মেশিন, একটা ফটোস্টেট মেশিন। ওই আনতে গিয়ে ভুলে আমরা ওই ফটোস্টেট মেশিনটা নিয়ে আসছি। এইভাবে হচ্ছে পত্রিকার শুরু। তারপর স্বাধীনতার পরে আমরা পত্রিকা একটা বের করলাম, আমার দেশ নামে। কলম যুদ্ধ দিয়ে শুরু। হ্যাঁ, আমার না, মুক্তিযুদ্ধ তো করছি। এটা ছিল তখন তো আমরা 14ই নভেম্বর আমরা টঙ্গিবাড়ি থানা, আমাদের পতন হয়, আমরা পতন করি, টঙ্গিবাড়ি থানা আমরা মুক্ত করি। তারপরে 16 তারিখ হয় ইসের মুক্ত, এই হরগঙ্গা কলেজেরটা হয় 16ই ডিসেম্বর, কিন্তু বাকিগুলো সবগুলো আমরা ওই নভেম্বরের মধ্যেই মুক্ত হয়ে গেছে, বাকি 5টি থানা। আমরা রোকেয়া আপার কাছে যাব। মুক্তিযুদ্ধের সংগঠক এবং পরামর্শক ছিলেন আপনি, আপনার কাছে জানতে চাইবো, তবে একটা ছোট্ট বিরতির পরে আপনার কাছে ফিরছি, আপনার গল্প শুনবো আমরা। মাত্র 40 সেকেন্ড একটা বিরতিতে যাচ্ছি, আমাদের ছাড়বেন না, আমরা শুনবো দুজন মুক্তিযোদ্ধার গল্প। দেখছেন বাংলাদেশ এখন। আমরা কথা বলছিলাম মুক্তিযোদ্ধা রোকেয়া কবির এবং স্বপন দাশগুপ্তের সাথে। রোকেয়া আপা, আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আসলে আমরা তো মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি, আমরা স্কুল জীবন থেকে আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত, খেলাঘরের সঙ্গে জড়িত ছিলাম। তারপরে কলেজে এসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ইউনিভার্সিটিতে তাই। এই বাম রাজনীতির সঙ্গে জড়িত থাকার ফলে ধাপে ধাপে প্রত্যেকটা আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 70-এর নির্বাচন, তারপর এই 71-এর মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্বের থেকেই তো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে খেলার যে মাঠ, সেইটাতে আমরা প্রথম হলো ওই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র ব্রিগেড তৈরি করে, ছাত্র এবং ছাত্রী ব্রিগেড তৈরি করে আমরা ওই সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি, সেই ট্রেনিং, সেটা নিয়ে তারপরে আমরা ওই রাস্তায় একদিন প্রদর্শনী প্যারেড করা হয়, যেটার ছবি এখন আপনারা সব সময় দেখেন, প্রত্যেক সময়। এবং এই প্রস্তুতিগুলো কিন্তু শুধু ওই যে আমরা বিশ্ববিদ্যালয়ে করেছি তা না,
আমরা কিন্তু ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বিভিন্ন শহর, ছোট ছোট শহর, কারণ এইগুলো তো সংগঠিতভাবে বিভিন্ন সংগঠনের দ্বারা হচ্ছিল, তো এই সংগঠনের বিভিন্ন শাখা বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়ানো। এবং তখন তো উত্তপ্ত বাংলাদেশ, কি হবে কি হবে না, কারণ আমাদের 1 মার্চের যে পার্লামেন্টের অধিবেশন বাতিল ঘোষণা করলো, বাতিল ঘোষণা করার পর থেকেই তো উত্তপ্ত সেই অবস্থায়। এবং ধাপে ধাপে আলোচনাটা যখন বোঝা যাচ্ছিল যে আলোচনা করে তারা সময় নষ্ট করছে, সময় ক্ষেপণ করছে, এবং তখন পশ্চিম পাকিস্তান থেকে, তখনকার পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে তারা সৈন্য এবং অস্ত্রশস্ত্র আমদানি করার জন্য এই সময়টা ব্যবহার করছে এবং নেগোসিয়েশনে কোনো কাজ হবে না। তখন আমরা বুঝলাম যে সশস্ত্র যুদ্ধ ছাড়া এটা এই বাংলাদেশের আর কোনো পথ নাই। তখন আমরা কিন্তু ওইভাবেই প্রস্তুতি, এবং এই প্রস্তুতি কিন্তু বিভিন্ন, আমরা সকালবেলায় বিশ্ববিদ্যালয় মাঠে আমরা নিজেরা, তারপরে পাড়ায় পাড়ায় গিয়ে ঢাকা শহরের গ্রুপে গ্রুপে ভাগ হয়ে সারা ঢাকা শহর বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, নারী পুরুষ সবাইকে নিয়ে এই প্রশিক্ষণগুলা উদ্বুদ্ধ ওইভাবে করতে হতো না, কিন্তু কারণ তখন কিন্তু ওই আন্দোলনের মধ্য দিয়ে সবাই কিন্তু মোটামুটি ভাবে একটা উদ্বুদ্ধ, কিন্তু কি করতে হবে কি করতে হবে না, এই যে শিক্ষাগুলা ফার্স্ট এড থেকে শুরু করে, ক্রলিং থেকে শুরু করে, কিভাবে যুদ্ধ শুরু হলে বিভিন্ন জন বিভিন্ন রোল প্লে করতে, খবর আনা নেওয়ার থেকে শুরু করে, অস্ত্রশস্ত্র লুকিয়ে থাকার থেকে বাংকার তৈরি করা, শেল্টার তৈরি করা, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, তারপরে যোগাযোগের কাজ করা, টাকা পয়সার ব্যবস্থা করা, ঔষধপত্রের ব্যবস্থা করা, রসদ সংগ্রহ, তারপরে কোন থানা লুট করলে কত অস্ত্রশস্ত্র পাওয়া যাবে, এই বিষয়গুলো আর কি ব্যাপকভাবে আর কি, কিছু হলো ওভারটলি আর কিছু কভারটলি, এই বিষয়গুলো কিন্তু আমরা সবার সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণের ব্যবস্থা করায়। ওইখানে কিন্তু পাড়ায় পাড়ায় খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল, যেটা ছিল যে রিক্সাওয়ালা